সাব্বির একজন সাধারণ বেসরকারি চাকরিজীবী। স্বপ্ন তার খুব বেশি বড় না, শুধু একটা ফ্রিজ কেনার ছোট্ট স্বপ্ন। গরমের দিনে পরিবার একটু স্বস্তি পাবে, বাচ্চারা ঠান্ডা পানি খেতে পারবে, এটাই ছিল তার একমাত্র ইচ্ছে। বাজারে যে ফ্রিজের দাম ৩৫,০০০ টাকা, ফেসবুকে এক ই কমার্স সাইটের বিজ্ঞাপনে দেখল সেটা মাত্র ২০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। বিশাল অফার, অবিশ্বাস্য ক্যাশব্যাক। সাব্বিরের মনে হলো এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। স্বপ্নটা আঁকড়ে ধরে সে টাকা জোগাড় করতে শুরু করল। অল্প বেতনের চাকরি, সামান্য সঞ্চয় আর কিছু ধার, সব মিলিয়ে জোগাড় হলো কাঙ্ক্ষিত ২০,০০০ টাকা। মোবাইল ফোনের স্ক্রিনে কয়েকটা ক্লিকেই অর্ডার কনফার্ম হলো। SMS এলো, আপনার পণ্য শিগগিরই পৌঁছে যাবে। তারপর শুরু হয় অপেক্ষা। দিন যায়, সপ্তাহ যায়, ফ্রিজ আর আসে না। বারবার ফোন করে উত্তর পায়, স্যার একটু ধৈর্য ধরুন। কিন্তু সেই ধৈর্য একসময় শেষ হয়ে যায়। আসে না ফ্রিজ, আসে না কোনো রিফান্ডও, শুধু আসে অবিশ্বাস আর অসহায়তা। এটা কি শুধু সাব্বিরের গল্প? না, এটা বাংলাদেশের লাখ লাখ মানুষের গল্প। অরেঞ্জের ১১০০ কোটি টাকা দেয় না, তাদের কাছে টাকা আছে, তার কেন বিচার হয় না? এ সকল সাইটের মূল লক্ষ্য কখনোই কম দামে পণ্য দেওয়া ছিল না। আলো ঝলমলে বিজ্ঞাপনের আড়ালে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের প্রকৃত উদ্দেশ্য। বাংলাদেশের ই কমার্স প্রতারণার গল্প বলতে গেলে সবার আগে যে নামটা উঠে আসে তা হল ইভ্যালি। ইভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র ৩০ লাখ টাকা, অথচ কোটি কোটি টাকার সম্পদ ইভ্যালির কর্ণধার রাসেল ও তার। দেশে ই কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানের একের পর এক ধামাকা অফারে যুক্ত হয়ে শত শত কোটি টাকা হারিয়েছিলেন অনেক গ্রাহক। প্রতারণার মামলায় ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ভুয়া তালিকা দিয়ে গেটওয়েতে আটকে থাকা প্রায় ১.৫ কোটি টাকা তুলে নেওয়ার চেষ্টা চালায় রাসেল শামীমা দম্পতি। যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। একা ইভ্যালি হাতিয়ে নিয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। ই অরেঞ্জ প্রতারণা করেছে অন্তত ৪৫০ কোটি টাকা। আলিশা মার্ট নিয়ে গিয়েছে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকা। আর ধামাকা শপিং, তাদের স্ক্যামের অঙ্ক ছাড়িয়ে গিয়েছে ৪৭০ কোটি টাকা। তবে ঘটনাটা এখানেই থেমে থাকেনি। এর সঙ্গে ছিল কিউকুম, সিরাজগঞ্জ শপ, আলাদ্দিন স্মার্ট, সদাই সুপার শপ, এমন আরও অসংখ্য নাম যারা একই পথ অনুসরণ করেছে। এসব প্রতিষ্ঠানের প্রতারণা যোগ করলে বাংলাদেশের ই কমার্স স্ক্যামের পরিমাণ দাঁড়ায় হাজার হাজার কোটি টাকা, যেখানে নিঃস্ব হয়েছে লাখ লাখ মানুষ, হারিয়েছে তাদের সারা জীবনের সঞ্চয়, বিশ্বাস আর স্বপ্ন। পাওনার দাবিতে আজও বিক্ষোভ করেছে ইভ্যালির গ্রাহক মার্চেন্টরা। আমাদের সাথে আর বাটপারি করবেন না ভাই, ৪টি বছর হয়ে গেল ভাই। এই ভিডিও শুধু কয়েকটা প্রতিষ্ঠানের নামই বলবে না, বলবে কিভাবে গোটা একটা দেশ প্রতিনিয়ত একই প্রতারণার শিকার হচ্ছে। বলা হবে কিভাবে প্রতিশ্রুতি আর ডিসকাউন্টের আড়ালে হাতিয়ে নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। বাংলাদেশে ই কমার্সের উত্থান শুরু হয় করোনা ভাইরাস মহামারীর সময় থেকে। লকডাউন, স্বাস্থ্য ঝুঁকি আর ঘরবন্দি জীবনে মানুষ নতুন করে চিন্তা করতে শুরু করে বাজারে না গিয়ে কিভাবে ঘরে বসেই পণ্য কেনা যায়। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় দেশের একের পর এক ই কমার্স প্রতিষ্ঠান। ইভ্যালি, ই অরেঞ্জ, আলিশা মার্ট, ধামাকা শপিংয়ের মতো অনলাইন শপগুলো ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। লোভনীয় অফার, অবিশ্বাস্য ডিসকাউন্ট, ক্যাশব্যাক, সব মিলিয়ে মানুষের মধ্যে তৈরি হয় এক নতুন আশার স্রোত। টেলিভিশন, ফেসবুক, সেলিব্রিটিদের প্রচারে এই সাইটগুলো রাতারাতি আলোচনার কেন্দ্রে চলে আসে। কেউ বাইক কিনতে চায়, কেউ ফ্রিজ, কেউ আবার দামি মোবাইল ফোন। সবকিছুর দাম বাজারের তুলনায় বেশ কম, আর ডেলিভারির প্রতিশ্রুতি ছিল খুবই দ্রুত। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। এই প্রতিশ্রুতির পেছনে লুকিয়েছিল ধোঁকা। অফারগুলো ছিল অবাস্তব আর অস্বাভাবিক, এবং ডেলিভারির ক্ষেত্রেও
তারা ব্যর্থ হয়। মানুষের বিশ্বাসকে পুঁজি করে এগুলো দ্রুতই পরিণত হয় প্রতারণায়। বাংলাদেশের ই কমার্স ইতিহাসে সবচেয়ে বড় এবং আলোচিত প্রতারণার নাম ইভ্যালি। 2018 সালে মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামিমা নাসরিন প্রতিষ্ঠা করেন এই অনলাইন মার্কেটপ্লেস। প্রথম দিকে ইভ্যালি ছিল অন্যান্য সাধারণ ই কমার্স প্ল্যাটফর্মের মতোই, যেখানে অনলাইনে পণ্য কেনাবেচা হতো, কিন্তু খুব দ্রুতই তারা বাজারের গতানুগতিক নিয়ম ভেঙে ফেলে। ইভ্যালির মূল আকর্ষণ ছিল অস্বাভাবিক ছাড়। বাজারে 3 লক্ষ টাকার মোটরসাইকেল তারা দিত 1.5 লক্ষ টাকায়। 45,000 টাকার ফ্রিজ বিক্রি হতো 20,000 টাকায়। এই অবিশ্বাস্য অফারের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এক ধরনের সস্তায় স্বপ্ন কেনার উন্মাদনা। তারা গ্রাহকদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট নিয়ে পণ্যের ডেলিভারি দিত দীর্ঘ বিলম্বের সাথে, বা অনেক ক্ষেত্রে তা দিতই না। নতুন ক্রেতাদের টাকা দিয়ে পুরনো ক্রেতার অর্ডার সামাল দেওয়া হতো। এটাই ছিল তাদের ক্যাশ রোলিং বা পনজি স্কিমের মূলনীতি। ইভ্যালির প্রতারণার আরেকটা ভয়ঙ্কর অস্ত্র ছিল ক্যাশব্যাক। কখনো 50%, কখনো 100%, আবার কখনো বা 150% পর্যন্ত অবিশ্বাস্য ক্যাশব্যাক অফার। উদাহরণস্বরূপ, কেউ যদি 10,000 টাকায় পণ্য কিনত, তাকে প্রতিশ্রুতি দেওয়া হতো 15,000 টাকা মূল্যমানের ক্যাশব্যাক। তবে এই টাকা কখনোই নগদে আসত না, বরং জমা হতো ইভ্যালিরই নিজস্ব ই ওয়ালেটে। এই ই ওয়ালেটের টাকা শুধুমাত্র ইভ্যালিতেই পুনরায় খরচ করা যেত, অর্থাৎ টাকা থেকে যেত সিস্টেমের মধ্যেই। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য ইভ্যালি ব্যবহার করে দেশের শীর্ষস্থানীয় তারকাদের। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় তারকা সবাই হয়ে ওঠে ইভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপনের হাস্যোজ্জ্বল মুখ আর সাফল্যের গল্পে মানুষ বিশ্বাস করতে শুরু করে, এত বড় তারকারা যখন পাশে, তখন নিশ্চয়ই কিছু হবে না। এই তারকা খচিত প্রচারণা আর অবিশ্বাস্য অফারের ফাঁদে পড়ে ইভ্যালি গড়ে তোলে এক বিশাল গ্রাহক ভিত্তি। 2021 সালের মধ্যে ইভ্যালির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ছিল প্রায় 60 লাখের বেশি। সক্রিয় ক্রেতার সংখ্যা ছিল 50 লাখেরও বেশি। তাদের বিরুদ্ধে 10,978টার বেশি অভিযোগ জমা পড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। প্রতারণার আর্থিক অঙ্ক ছাড়িয়ে যায় প্রায় 1,000 কোটি টাকা। এভাবেই সমাজের অন্ধকার দিকগুলো খুঁটিয়ে দেখতে আর বাস্তবতার মুখোমুখি হতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে। আলেশা মার্ট, ই অরেঞ্জ আর ধামাকা শপিং, 3টা প্রতিষ্ঠানই প্রায় একই ধরনের ব্যবসায়িক মডেল অনুসরণ করে এগিয়েছিল। আর সেই মডেল ছিল ইভ্যালির দেখানো পথ ধরে অস্বাভাবিক ছাড়, বিশাল ক্যাশব্যাক আর আগাম পেমেন্টের ফাঁদ। এই 3টা প্রতিষ্ঠানই মানুষের মধ্যে স্বপ্ন জাগিয়েছিল কম দামে পণ্য কেনার, ক্যাশব্যাকে লাভ করার। তারা পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয়, কিন্তু সেই টাকার বিনিময়ে সময় মতো পণ্য সরবরাহ করতে পারেনি। পুরনো অর্ডার সামাল দিতে নতুন অর্ডারের টাকা ব্যবহার করত, যেটা কিনা ইভ্যালিরই দেখানো পথ। বিশ্বাস গড়ে তুলতে এরা সবাই ব্যবহার করেছিল বড় বড় অফার, রঙিন বিজ্ঞাপন আর অবিশ্বাস্য ক্যাশব্যাকের প্রতিশ্রুতি। অথচ বাস্তবে কোনো টেকসই ব্যবসায়িক পরিকল্পনা ছিল না তাদের। ই অরেঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন সোনিয়া মেহজাবিন এবং তার স্বামী মাসুকুর রহমান। এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়েছিল পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা শেখ সোহেল রানা। শুরু থেকেই ই অরেঞ্জ অফার এবং ডিসকাউন্টের মাধ্যমে মানুষের মধ্যে স্বপ্ন জাগিয়েছিল। বাজারের অর্ধেক দামে পণ্য আর বিশাল ক্যাশব্যাকের প্রতিশ্রুতি দিয়ে তারা দ্রুতই গ্রাহকদের আকৃষ্ট করে, কিন্তু বাস্তবে সেটা ছিল আরেকটা পনজি স্কিমের ফাঁদ। পুরনো অর্ডার সামাল দিতে তারা ব্যবহার করত নতুন গ্রাহকদের টাকা। পণ্য সময় মতো দিত না বা অনেক সময় আসতই না। ফলে 6,017 জন গ্রাহকের অভিযোগ জমা পড়ে এবং প্রায় 450 কোটি টাকা তারা হাতিয়ে নেয়। অন্যদিকে ছিল আলেশা মার্ট, যার পেছনে ছিলেন মোহাম্মদ মনজুর আলম মামুন। ইভ্যালির পথ অনুসরণ করে তারাও অবিশ্বাস্য ছাড় আর ক্যাশব্যাক দিয়ে বাজার মাত করে, অগ্রিম পেমেন্ট নেয়, অথচ পণ্য পৌঁছে দিতে ব্যর্থ হয় বারবার। একসময় এই প্রতিষ্ঠানটাও ধসে পড়ে, জমা পড়ে 2,157টা অভিযোগ আর হাতিয়ে নেয় প্রায় 150 কোটি টাকা। তালিকা ছিল আরেক ভয়াবহ নাম, ধামাকা শপিং। পরিচালনায় ছিলেন SMD জসিমউদ্দিন চিশতি, যিনি ইনভেরিয়েন্ট টেলিকম নামে ব্যবসা চালাতেন। অফারের ঝড়, ক্যাশব্যাকের ফাঁদ আর আগাম পেমেন্টের ছকে তারা মানুষের বিশ্বাস কিনে নেয়, কিন্তু পণ্যের ডেলিভারি হয় অনিশ্চিত।
প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে। জমা পড়ে ৬১৮টা অভিযোগ। আর শেষ পর্যন্ত ধামাকা শপিংয়ের কর্ণধার পালিয়ে যায় বিদেশে। আর এদিকে বাংলাদেশের মানুষ হারায় টাকা, সঞ্চয়, বিশ্বাস এবং বাংলাদেশের ই-কমার্সের খাত হারায় আস্থা। অ্যামাজন, আলিবাবা কিংবা ফ্লিপকার্ট, এই বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর শুরুটাও ছিল কঠিন। শুরুতে তাদের ব্যবসায় লোকসান হচ্ছিল, ঋণও ছিল বিপুল পরিমাণে। বছরের পর বছর তারাও বিনিয়োগকারীদের ওপর নির্ভর করেছে, আর্থিক চাপ সয়েছে, তবুও তারা টিকে গিয়েছে এবং আজ তারাই বিশ্বসেরা। কারণ তাদের ব্যবসায়িক মডেল ছিল দীর্ঘমেয়াদী আর বাস্তবসম্মত। তারা কখনোই বাজার মূল্যের অর্ধেক দামে পণ্য দেওয়ার মতো অবাস্তব প্রতিশ্রুতি কাউকেই দেয়নি। তারা ধাপে ধাপে প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থাপনা, গ্রাহক সেবা সবকিছুতে উন্নতি এনেছে। তাদের মূল লক্ষ্য ছিল সততা, স্বচ্ছতা আর গ্রাহকদের আস্থা অর্জন। অন্যদিকে বাংলাদেশের ই-কমার্সের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ইভ্যালি, ই-অরেঞ্জ, আলিশা মার্ট আর ধামাকা শপিং সম্পূর্ণই ভিন্ন পথে হেঁটেছে। তারা বাজার দামের অর্ধেকেরও কম দামে পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের সরলতাকে পুঁজি করেছে। এসব প্রতিষ্ঠানের ব্যবসা চলছিল এক ধরনের পঞ্জি স্কিমের মাধ্যমে, নতুন গ্রাহকের টাকা দিয়ে পুরনো গ্রাহকের অর্ডার মেটানো, যার ছিল না কোনো ব্যবসায়িক মডেল। বিশ্বের ই-কমার্স কোম্পানিগুলো যেখানে গ্রাহক আর বাজার ধরে রাখতে বিনিয়োগ করেছে, উন্নতি করেছে, সেখানে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ব্যবসার মুখোশের আড়ালে লুটপাটের খেলায় মেতে উঠেছে। তাই তারা টিকে থাকতে পারেনি, ধসে পড়েছে প্রতারণার ভারে, আর নিঃস্ব হয়েছেন লাখ লাখ মানুষ। বাংলাদেশ কেন বারবার একই ধরনের ই-কমার্স প্রতারণার শিকার হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে আমাদের সমাজ, প্রশাসন আর রাজনৈতিক কাঠামোর বহুস্তরীয় দুর্বলতা। প্রথমত, দেশে ব্যবসার নামে প্রতারণা নতুন কিছু না। বহুদিন ধরেই নানা ধরনের মাল্টি লেভেল মার্কেটিং বা MLM যেটাকে বলে, সেই ধরনের কোম্পানি, চিট ফান্ড আর অবৈধ অর্থলগ্নির ফাঁদে পড়েছে সাধারণ মানুষ। এই প্রতারণাগুলোর মূল অস্ত্র হল অস্বাভাবিক মুনাফার লোভ দেখানো। সাধারণ মানুষ যাদের আর্থিক শিক্ষা কম, তারা স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে সহজেই প্রতারণার শিকার হয়। দ্বিতীয়ত, এই প্রতারণার সবচেয়ে বড় কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক গাফিলতি। অনেক সময় এসব প্রতিষ্ঠানের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গোপন যোগসূত্র থাকে। ব্যবসাগুলো ফুলে ফেঁপে ওঠে রাজনৈতিক ছত্রছায়ায়, যেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারি সংস্থাগুলো তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ভয় পায় বা ইচ্ছা করে নেয় না। তৃতীয়ত, দেশের আইনি দুর্বলতা আর বিচার প্রক্রিয়ায় ধীর গতি, যেখানে প্রতারণার মামলা বছরের পর বছর ঝুলে থাকে আর প্রতারকরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। প্রতারণার শিকার সাধারণ মানুষ একসময় বিচার পাবার আশাই ছেড়ে দেয়। আর সবশেষে বাংলাদেশের অনলাইন মার্কেট এখনও একদমই নিয়ন্ত্রণহীন বা আনরেগুলেটেড। যথাযথ মনিটরিং, লাইসেন্সিং বা রেগুলেটরি কাঠামো না থাকায় যে কেউই ই-কমার্স খুলে হাজার হাজার মানুষকে প্রতারণা করতে পারে। ই-কমার্স সংক্রান্ত আইন থাকলেও তা প্রয়োগের ইচ্ছাশক্তি বা দক্ষতার বড় অভাব রয়েছে আমাদের এদেশে। সব মিলিয়ে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক দুর্বলতা, বিচারহীনতার সংস্কৃতি আর সাধারণ মানুষের আর্থিক অশিক্ষা, এই প্রধান 4টি কারণে বারবার প্রতারণা হয় আর বারবারই মানুষ নিঃস্ব হয়ে যায়। আপনার সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার গল্প আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন। আপনার হয়ে কথা বলবে দ্য সাইলেন্ট চ্যাপ্টার। আমরা বলি নিঃস্ব হওয়া মানুষের কথা, বলি সেই সব সমাজের অন্ধকার দিকের কথা যা কখনো সামনে আসে না, নীরবে, ধীরে ধীরে কিন্তু জোরালো কণ্ঠে।